বাইকটা ছুটে চলেছে কালো পিচের রাস্তা চিরে পাগলের মতো। ঠিক একইভাবে তার সামনে ছুটে চলেছে একটা সাদা গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি পথে। বাইকটা যেন ধরতে চাইছে সাদা গাড়িটাকে, আর গাড়িটা চাইছে বাইক আরোহীর নাগাল থেকে পালিয়ে যেতে। যান্ত্রিক গতির শব্দ যেন খান খান করে দিচ্ছে চারপাশের প্রাকৃতিক পরিবেশ। সময় যেন থমকে গেছে এই ইঁদুর বেড়াল দূর দেখে। কিন্তু কেউ যদি সাদা গাড়ির ডিকিতে কান পাতে তাহলে শুনতে পাবে এক মহিলার চাপা আর্তনাদ। বাইকটা গাড়ির গা ঘেঁষে টপকে যেতে চাইল, কিন্তু ধাক্কা খেল গাড়ির বডিতে। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে গিয়েও সামলে নিল নিজেকে। এক মুহূর্ত থামল। বাইক আরোহীর চোয়াল কঠিন হলো, ঠোঁটে খেলে গেল এক রহস্যময় হাসি। বাইকের গতিটা এক্সট্রিম বাড়ালো সে, আর তীর বেগে এগিয়ে গিয়ে গাড়ির পথ আটকে দাঁড়ালো। গাড়িটাও থেমে গেল সজোরে ব্রেক কষে। বাইক আরোহীর হাতে উদ্যত পিস্তল। গাড়ির ভেতর থেকে দুজন নামলো, হাত উপরে তুলে এগিয়ে এলো। কাঁপা কাঁপা স্বরে একজন জিজ্ঞেস করলো, কে আপনি? বাইক আরোহী সানগ্লাসটা খুলল, ঠোঁটে এক ধারালো হাসি নিয়ে বলল, ইভান সেনগুপ্ত, ক্রাইম ব্রাঞ্চ। তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য হেমন্ত দত্তর লেখা ইভান সেনগুপ্ত অ্যাডভেঞ্চার, পাহাড়ি ভ্রমর। আজকের গল্প পাঠে তমাল, শুভদীপ্ত, পূজা, নীলাশিস, সুপ্রজা, দীপম, লাবণী, পার্থ, অরণ্যদেব মুখার্জি এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুন্ডু। গল্পের পোস্টার ডিজাইন মিনিমালি। শব্দ গ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দ্য মোস্ট অ্যাওয়েটেড ইভান সেনগুপ্ত অ্যাডভেঞ্চার, পাহাড়ি ভ্রমর। এনজিপিতে ঢোকার আগেই থেমে গেল ট্রেনটা। বিথিকা বিরক্তির দৃষ্টিতে জানলা দিয়ে বাইরে তাকালো। বাইরের ছায়া ছায়া দৃশ্যটা আমিও এক পলক দেখলাম। যাব তিনচুলা হোমস্টে। ইভান আমাদের দুজনকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমি জানি এই আমন্ত্রণের বিশেষ কোনো ইঙ্গিত আছে। সেন্টিনেল দ্বীপের গুপ্তধন উদ্ধারের ফেরার পথে বুনো হিংস্র জঙ্গলিদের ছোঁড়া বিষাক্ত বল্লম তাকে পৌঁছে দিয়েছিল মৃত্যুর দোরগোড়ায়। ঈশ্বরের অপরিসীম কৃপা আর মাহিকার সেবায় আবার সুস্থ হয়ে উঠেছে সে। দীর্ঘ বিরতির পর ফিরেছে কাজে। তবে একটা জিনিস লক্ষ্য করছি, ইভান যেন সেই ঘটনার পর পাথর কঠিন হয়ে গেছে, আরও ধারালো হয়ে গেছে সে। ট্রেনটা হুইসেল বাজিয়ে একটা ঝাঁকুনি দিয়ে আবারও চলতে শুরু করলো। বাঁচা গেল। এখন বাইরে গাড়িটা থাকলেই পুরোপুরি বাঁচি আর কি। কিন্তু বাইরে বেরিয়ে বুঝলাম বিপত্তি দোরগোড়ায় দাঁড়িয়ে। পার্কিং লট একদম ফাঁকা। রাস্তায় পা দিতেই কিছুটা চমকে পিছিয়ে এলাম। বেশ কয়েকটা পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম আমরা। বিথিকার বিরক্তির পারদ যে চড়ছে তা তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কি করব ভাবছি, তখনই বিথিকা বলল, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কোথাও একটু খাবারের ব্যবস্থা করো প্লিজ। খিদে আমারও পেয়েছে। নিয়ে যাওয়ার গাড়ি যখন আসেনি, কোথাও গিয়ে একটু পেটে কিছু দিতে হবে। পা বাড়াতে যাব তখনই পেছন থেকে ডাকটা কানে এলো, বাবু কিছু ভিক্ষে দেবেন? আমি তাকিয়ে দেখলাম বেশ সুন্দর চেহারার একটা লোক হাত পেতে দাঁড়িয়ে। দেখেই মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। খেঁচিয়ে বললাম, খেটে খেতে পারো না? হাত পাতলেই হলো নাকি? ভিখিরি ছেলেটি এক পলক দেখলো আমাকে, খসখসে একটা গলায় বলল, আমাকে দেবেন বাবু কাজ? আছে আপনার হাতে? যা দেবেন তাই করব। আরে এত কেন বকছো বুঝতে পারছি না। দিয়ে দাও না, 10-20 যা হয় একটা কিছু দিয়ে দাও। আমি কথা না বাড়িয়ে একটা 20 টাকার নোট বের করে ভিখিরি ছেলেটির দিকে বাড়িয়ে দিলাম। এই নাও, যাও এখান থেকে। ছেলেটা নোটটা হাতে পেতেই তার চোখ দুটো একবার যেন চকচক করে উঠল। উল্টে পাল্টে দেখলো নোটটাকে কয়েকবার। আমি বিথিকাকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টের দিকে যাবার জন্য মনে মনে প্রস্তুত হলাম।
কিন্তু দেখলাম বিক্রি ছেলেটা আমার হাতে নোটটা গুঁজে দিয়ে বলল, রেখে দেন বাবু, আপনার কাজে লাগবে। বলেই গটগট করে চলে গেল। আচ্ছা বেয়াদব তো, আমার টাকা আমাকেই ফেরত দিচ্ছে। আমি খেঁকিয়ে বললাম, এই এই শোনো শোনো শোনো, এদিকে শোনো। ভিখারি ছেলেটি এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো আমায়। ঠোঁটে ধারালো একটা হাসি নিয়ে সে চোখের পলকে সামনে অদৃশ্য হয়ে গেল। এই প্রথম আমার মনে হলো এই তীক্ষ্ণ দৃষ্টি, এই ধারালো হাসি আমার ভীষণ চেনা। মনের অস্বস্তিটা নিয়ে টাকাটা পকেটে রাখতে গিয়ে চমকে গেলাম আমি। প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে বললাম, ইভান, ইভান! বিথিকা ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে, চোখ একটু বড় করে বলল, ইভান ভাই? ইভান ভাই এখানে কোথা থেকে আসবে? এই এসব কি উল্টোপাল্টা বকছো? এসেছিল ভিখিরির ছদ্মবেশে। এই দেখো, 20 টাকার যে নোটটা আমি দিয়েছিলাম সেটাকে চোখের পলকে পাল্টে দিয়ে গেছে, আর এতে লিখে দিয়ে গেছে গাড়ির নম্বর আর ছাড়ার সময়। তাই ওর দুটো চোখ আমার এত। বিথিকা নোটের উপর লেখা সময়টা দেখলো। ইভান ভাইয়ের লেখা অনুযায়ী গাড়ি আসতে এখনো 1 ঘন্টা প্রায় দেরি হবে। চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খেয়ে নিই। খিদেতে না পেটে একেবারে চচ্চড়ি হয়ে যাচ্ছে। কি হলো, কি ভাবছো? চলো। কিন্তু বিথিকা, আমার যেন মন বলছে বড় রকমের কিছু একটা ঘটতে চলেছে। কেন বলো তো? গাড়ি 1 ঘন্টা লেট, সেটাও ইভান এইভাবে জানিয়ে গেল। বুঝতে পারছি না কিছু। বেশ, এখন চলো কিছু খাওয়া যাক, না হলে 3 চুলে পর্যন্ত পৌঁছবার আগেই ডেড বডি হয়ে যাব। আমরা বেশ কিছুটা এগিয়ে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। ভেতরে ঢুকে স্বস্তি পেলাম একটু যেন। খাবারের অর্ডার দিয়ে এসে একটা টেবিল দেখে বসলাম আমরা। পেটে কিছু না দিলেই নয়। বিথিকাও ফ্রেশ হয়ে এসে বসলো। সার্ভিস বয় দিয়ে গেল গরম গরম পুরি আর চা। কোগ্রাসে 2টো পুরি পেটে চালান করে দিলাম। চায়ে আরাম করে চুমুক দিলাম একটা। বিথিকা বিরক্তির চোখে তাকালো আমার দিকে। অর্থাৎ আমার গল্পের অনেক শ্রোতাদের মতোই তারও এই আওয়াজ করে চা খাওয়ায় আপত্তি আছে। আমি এবার নিঃশব্দে একটা চমক দিলাম। আর ঠিক তখনই চোখ পড়ল কোণের টেবিলে বসে থাকা যুবকটির উপর। মুখে চাপ দাড়ি, চোখে কালো চশমা। টেবিলে একটা চায়ের কাপ রাখা আছে, কিন্তু সেই কাপ যে ইতিমধ্যেই খালি হয়ে গেছে তা আমি বেশ অনুমান করতে পারছি। আমার কেমন যেন মনে হলো সে বিথিকাকে চশমার আড়াল থেকে অপলকে দেখে চলেছে। আমি জানি বিথিকা যথেষ্ট সুন্দরী। রাস্তায় হেঁটে গেলে অনেক পুরুষের দৃষ্টি তাকে জরিপ করে। তবু কেন মনে হলো কোণের টেবিলে বসে থাকা যুবকটি বিথিকাকে যেভাবে দেখছে সেটা শুধুই পুরুষের সুন্দর নারীকে দেখার দৃষ্টি নয়, যেন ওই দেখার বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আমি চা খাবার ভান করতে করতে আরও একবার তাকালাম কোণের টেবিলের দিকে। হ্যাঁ, আমার অনুমান একদম ঠিক। সে বিথিকাকে দেখছিল একইভাবে। আমি তাকাতেই মুখ ঘুরিয়ে নিল। বিথিকা, ওই কোণের টেবিলটার দিকে তাকাও। দেখো ছেলেটাকে একবার দেখো, কেমন দেখছে তোমায় চশমার আড়াল থেকে। বিথিকা আমার কথা মতো তাকালো টেবিলটার দিকে। আমি তার মুখের দিকে তাকালাম। দেখলাম 2 ভ্রুর মাঝে চামড়ায় ভাঁজ পড়েছে তার। অর্থাৎ সেও বুঝতে পেরেছে ছেলেটা তাকে সমানে দেখে চলেছে। বিথিকা এমনিতে শান্ত হলেও এসব একদম বরদাস্ত করে না। এক্ষুনি ছেলেটাকে গিয়ে ঠাটিয়ে না একটা থাপ্পড় বসিয়ে দেয়। ছেলে কোথায়? কোণের টেবিল তো একদম ফাঁকা। আমি চকিতে সেদিকে তাকালাম। হ্যাঁ, টেবিল ফাঁকাই। আর এই ফাঁকা হয়ে যাওয়াটাই যেন বুকের ভেতর ভয়ের একটা পাথর গড়িয়ে দিল। এই তোমার কি হয়েছে বলো তো? এত টেন্স লাগছে কেন তোমাকে? আচ্ছা আচ্ছা বিথিকা, তোমার কি সব ঠিকঠাক লাগছে? ঠিকই তো আছে। তুমি মনে হয় ইভান ভাইয়ের অভাবে তখন ছদ্মবেশে আসার জন্য এরকম চিন্তা ভাবনা করছো। আরে বাবা, একটা জিনিস কেন বুঝছো না? ইভান ভাই যখন আমাদের এখানে আসতে বলেছে তখন সে ঠিক আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমার ইভানের উপরে পুরোপুরি বিশ্বাস আছে।
হ্যাঁ, সে তো আছেই, তবুও মানে আসলে ওই তবুও মানে আসলে এসব কিচ্ছু নয়। খাবারটা চটপট শেষ করো, তারপর দেখো গাড়ি কখন আসে। বিথিকা, তুমি চাটা খাও, আমি একবার টয়লেট থেকে ঘুরে আসি চটপট। টয়লেটে ঢুকে থমকে গেলাম আমি। সেই কোণের টেবিলে বসে থাকা ছেলেটি, বাথরুমের দেওয়ালে একটি মাঝারি সাইজের আয়না, সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে সে। বুকের ভেতরটা আমার আবারও গুড়গুড় করে উঠল। বিথিকা যতই আশ্বাস দিক, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ভয়ঙ্কর কোনো বিপদ চুপিসারে এগিয়ে আসছে। আমি কাঁপতে কাঁপতে টয়লেট সারতে এলাম, আর ঠিক তখনই আমার কানে এলো খসখসে গলাটা। সব শালা ওই ইভান সেনগুপ্তের কাজ। ও শালাই আমাদের দুটো লোককে টপকে দিয়েছে রাস্তায়, মালটাও হাতছাড়া হয়ে গেছে। ওটাকে আগে টপকাতে না পারলে গোলাপি কবুতর হাতছাড়া হয়ে যাবে। কিন্তু ওই শালা ইভান সেনগুপ্ত জানে না পাহাড়ি ভ্রমণের হুলে কি বিষ থাকে। বিষের জ্বালায় গোটা শরীর নীল হয়ে যাবে। আমি আর চোখে একবার তাকালাম, দেখতে চাইলাম লোকটাকে। সত্যি বলছি, এমন চোয়ারের চেহারা বাপের জন্মে দেখিনি। লম্বায় প্রায় 6 ফুট, গালের দুটো হুনু ঢিবির মতো। লোকটা ফোনে অপর প্রান্তে থাকা লোকটাকে আবারও বলতে শুরু করলো, ওই শালা টিকটিকির না টিকটিকি নয়, ওটা একটা মগরমাছ। হ্যাঁ, ওটার দুজন সঙ্গীও নেমেছে স্টেশনে। আমার আদমি ফটো পাঠিয়েছে। ওই সঙ্গী দুটোর একটাকে হাতে পাই, তারপর চপার দিয়ে কুচি 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 করে কাটবো। আমার হিসু মাঝপথেই আটকে গেছে। হৃৎপিণ্ডটা মনে হয় এবার ধকধক করা বন্ধ করে দেবে। আমি দ্রুত জায়গাটা ছেড়ে চলে আসার জন্য ঘুরলাম, আর একদম লোকটার সামনেই পড়ে গেলাম। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে লোকটাকে টপকে চলে আসতে চাইলাম আমি। লোকটা খড়খড়ে গলায় পেছন থেকে ডাক দিল, এই যে দাদা শুনুন। আমার পা আপনা হতেই থেমে গেল। কিছুই বুঝতে পারছি না, শরীরে অনুভূতি বলতে কোনো জিনিসই নেই যেন। আমি বুঝতে পেরেছি কোণের টেবিলে ওই ছোঁড়াটাই খবর দিয়েছে এসব, তাই ওভাবে তখন বিথিকাকে ফলো করছিল। আমি যন্ত্রচালিতের মতো ঘুরলাম, শরীর দিয়ে কলকল করে ঘাম নামছে। কোনো মুখে শুকনো একটা হাসি নিয়ে বললাম, হ্যাঁ বলুন। মাচিস হবে? মানে? আরে দেশলাই হবে না, মানে আমার কাছে দেশলাই টেশলাই কিছু নেই ভাই। সে কি দাদা, এই বয়সেও বিড়ি সিগারেট খান না তো খাবেন কবে আবার? স্বর্গে কিন্তু এসব এলাও নেই। যা ফুর্তি করার এখানেই করে যেতে হবে। হ্যাঁ সে বুঝতে পারছি, কিন্তু ভাই আমি তো সব কিছু খাই না, তাই দেশলাই টেশলাই কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আসি এখন। আমি ঘর্মাক্ত শরীরটা নিয়ে যাবার জন্য পা বাড়ালাম। লোকটা আবারও ডাক দিল, একটু দাঁড়িয়ে যান তো। কেন ভাই, আবার কি হলো? আপনাকে খুব চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমি একটু স্মার্ট সাজার চেষ্টা করলাম, আর সেটাই কাল হলো আমার। আমায় কিভাবে চিনবে ভাই? আমি আর আমার স্ত্রী এই তো সবে স্টেশনে নামলাম। আমার কথায় লোকটার চোখ মুখ যেন মুহূর্তে পাল্টে গেল। কুতকুতে মার্বেলের মতো চোখ দুটো যেন বিদ্যুতের ফলার মতো ঝিকিয়ে উঠল। শয়তানি একটা হাসি নিয়ে বলল, দাঁড়া জাস্ট আ মিনিট। লোকটা ফোনটা অন করলো। আমি যেন কোন জাদু মন্ত্রে আটকে গেছি। কোনো অদৃশ্য শিকলে যেন কেউ বেঁধে দিয়েছে আমার পা, নড়তেই পারছি না। লোকটার মুখে ফোনের আলোটা পড়েছে। আমার মনে হচ্ছে স্বয়ং যমরাজ নেমে এসেছে আমায় নিতে। লোকটা শয়তানি হাসিটা নিয়েই বলল, এই তো মালটা ঠিক চিনেছি, এসালা ইভানের সঙ্গী। একটা ধারালো ছোড়ার ফলা বিদ্যুৎ বেগে আমার ছাতিতে এসে স্পর্শ করলো। কড়কড়ে গলায় লোকটা বলল, বল ওই শালা ইভান সেনগুপ্ত কোথায় গা টাকা দিয়েছে? হ্যাঁ, আমি জানি সে আমাদের দলটাকে ধরার জন্য ওই চাল পাচ্ছে, তাই তোদের ডেকে এনেছে। কি হলো বল সে কোথায় বল। এই যে আমি এখানে। গলাটা শুনেই চমকে উঠলাম, আর যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কোণের টেবিলে সেই ছেলেটি যে একটু আগে আয়নার সামনে দাঁড়িয়েছিল,
ইভানের হাতের কালো চকচকে পিস্তলটা এই মুহূর্তে চোয়াড়ে লোকটার মাথার পিছন ছুঁয়ে। আপনার হাতের যন্ত্রটা দয়া করে একটু নামিয়ে নেবেন। আমার দাদার বুকের খাঁচার হাড় বিশেষ শক্তপোক্ত নয়। যদি আপনার ছুরির ডগা সেখানে দাগ ফেলে, আমার হাতের পিস্তলও কিন্তু মাথার খুলি উড়িয়ে দেবে। কি হলো? নামা ওটা। লোকটা ছুরিটা নামালো। ভীষণ এক আক্রোশ দেখতে পেলাম তার চোখে মুখে। কাজটা কিন্তু একদম ভালো হচ্ছে না ইভান সেনগুপ্ত। লিডার জানলে ছেড়ে কথা বলবে না, সব কটাকে কুচি 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 করে কাটবে। আগে তো নিজে ছাড়া পা, তারপর অন্যের ছাড়ার কথা ভাববি। ইভানের বাঁ হাতে একটা সূঁচ, সেটা তীব্র বেগে গেঁথে দিল লোকটার ঘাড়ে। লোকটার শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে গেল। আর ছোট ছেলে যেভাবে ভীষণ ক্লান্ত হয়ে শুয়ে পড়ে মেঝেতে, লোকটা ঠিক সেভাবে শুয়ে পড়ল। ইভান এক মুহূর্ত ভাবল কিছু, তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, দাদা, আপনি বিথিকাদিকে নিয়ে তিনচুলায় চলে যান, গাড়ি এসে গেছে। আমি ঠিক সময় আপনাদেরকে মিট করে নেব। বলে পা বাড়াতে গিয়েও থেমে বলল, ভয় নেই দাদা, আমি সব সময় ছায়ার মতন আপনাদের সঙ্গেই আছি। ইভান আবারও যাবার জন্য পা বাড়ালো। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কিন্তু ভায়া, এই লোকটা কি এখানে এভাবেই পড়ে থাকবে? এক্ষুনি যে কেউ টয়লেটে এলেই তো। ইভান এক পলক দেখল লোকটাকে, আলগা হাসি নিয়ে বলল, ডোজ খুব সামান্যই দেওয়া আছে, উঠে পড়বে এক্ষুনি। আর আমিও তাই চাই, না হলে বাকি দলটা ধরা পড়বে না। যাই হোক, ওর ঘুম ভাঙার আগে আপনি দিদিকে নিয়ে এখান থেকে চলে যান, না হলে ঝামেলা বাড়বে বিস্তর। পাহাড়ি ভ্রমণের দলটা ভীষণ ভয়ঙ্কর। কথাটা বলে ইভান ঝড়ের বেগে চলে গেল। আমি এক মুহূর্ত থ হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর দ্রুত পা বাড়ালাম। হোমস্টেটা সত্যিই ভীষণ সুন্দর, খাওয়া দাওয়াও জব্বর। বিশেষ করে গভীর রোস্টটা মুখে লেগে থাকবে। আর সব থেকে বড় কথা, ভিড়ভাট্টা একদমই নেই, বেশ নিজের মতো করে থাকা যায়। এই হোমস্টের মালিক আমাদের বর্ধমানেরই লোক। খাবার তৈরি, সবকিছু দেখাশোনা উনি আর ওনার স্ত্রী করে থাকেন। কোথাও কোনো ত্রুটি রাখেন না, একদম বাড়ির অনুভূতি। সন্ধ্যের আভা লেগেছে বাইরে, আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। বিথিকা এখনো পাশ ফিরে শুয়ে। আমি বের হলাম বাইরে। হোমস্টের চত্বরে একটা বড় কোনো গাছ, তাতে ছোট ছোট লাইট দিয়ে সাজানো, বেশ মুগ্ধকর পরিবেশ। আমি গাছটার দিকে তাকিয়ে একটা গল্পের প্লট ভাবতে শুরু করলাম। একটু একটু করে বুনে চললাম গল্পের জাল। কখন যে সে জালে আটকা পড়ে গেছি নিজেরই খেয়াল নেই। বিথিকার ডাকে চমক ভাঙল। কি লেখক মশাই, নতুন কোনো গল্পে ডুব দিয়েছেন বুঝি? হ্যাঁ, সেই রকমই। কিন্তু তুমি কি করে বুঝলে? ওই যে বিয়ের সময় অগ্নিকুণ্ডের সামনে হাত ধরে অং বং চং করলে, তাতেই তো তোমার বুকে সে দিয়ে গেলাম। তাই তো আমি সব বুঝতে পারি। খুব ফাজিল হয়েছ দেখছি। শুধু ফাজিল, রোমান্টিক নই। হ্যাঁ, তা তো হয়েছই, কিন্তু স্যার, আপনাদের চা। এই জন্যই হয়তো তিনচুলার এই হোমস্টেটা এত দ্রুত আপরাইজ করছে। ঠিক যে মুহূর্তে জিভটা চা চা করছিল, গরম চা একদম সামনে হাজির। আমি একগাল হাসি নিয়ে বললাম, অনেক ধন্যবাদ। চায়ের জন্যই মনটা যেন হাত পাক করছিল। আরাম করে পান করুন ম্যাডাম। বিথিকা হাত বাড়িয়ে কাপটা নিয়ে আরাম করে চুমুক দিল একটা। আচ্ছা স্যার, রাতে কি খাবেন যদি একটু বলেন? ভাত, রুটি, চাউমিন, যা বলবেন। তোমার পছন্দ মতো কিছু একটা দিয়ে দিও ভাই, আমাদের অত চয়েস টয়েস নেই। তবে যাই দেবে সাথে ওই গোবির যে রোস্টটা, ওটা একটু দিও। ওটা না জাস্ট লাজবাব। আচ্ছা ম্যাডাম, এনজয় দ্য ইভিনিং। কথাটা বলেই চলে গেল কাঠের পাটাতনে খটখট আওয়াজ তুলে। আমি আর বিথিকা চা খেতে খেতে গল্প শুরু করলাম। হঠাৎই নাকে কড়া চুরুটের একটা গন্ধ এসে লাগলো। কিছুটা কৌতূহলী হয়ে দুজনেই তাকালাম। দেখলাম একটি বছর 35-এর লোক জ্বলন্ত চুরুট হাতে দাঁড়িয়ে। লোকটাকে এক পলক দেখে সুদর্শন বলে মনে হচ্ছে।
আমাদের দেখে মিষ্টি একটা হাসি নিয়ে এগিয়ে এলো হাতে জ্বলন্ত চুরুটটা নিয়ে। একই রকম মিষ্টি একটা হাসি নিয়ে সে বলল, গুড ইভিনিং, আমি রাজেশ পুরকাইত। প্লেজার টু মিট ইউ। ইয়েস, গুড ইভিনিং। আমি প্রতনু চ্যাটার্জি, এ আমার স্ত্রী বিথিকা। নমস্কার ম্যাডাম। ও সরি, আপনার মনে হয় চুরুটের গন্ধে অস্বস্তি হচ্ছে ম্যাডাম। চুরুটটা নিভিয়ে ছুঁড়ে দিল সামনের ফাঁকা চত্বরে। তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আপনারা দুজনেই নাকি সাথে আরও কেউ আছে? না না, আমরা দুজনেই, আজই তো এলাম। আপনি বুঝি বেশ কদিন আছেন? হ্যাঁ, এসেছি। আপনারা নিশ্চয়ই বেড়াতে এখানে? বেড়াতে মানে ওই ইভান আমাদের। কথাটা শেষ হবার আগেই সামনের অন্ধকার থেকে একটা ভারী পাথর সনসন বাতাস কেটে ছুটে এলো, আর আমার কানের পাশ দিয়ে তীর বেগে পেরিয়ে গিয়ে দেওয়ালে লাগানো ইলেকট্রিক বাতিতে সজোরে আঘাত করল। ঝনঝন শব্দে ভেঙে গেল কাঁচ, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। বিথিকা ভয়ে আর্তনাদ করে পিছিয়ে গেল। কে কে ওখানে? দেখলাম একটা ছেঁড়া চাদর জড়ানো লোক চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দ আর হট্টগোল শুনে ছুটে এসেছে হোমস্টের মালিক আর তার স্ত্রী। অবস্থাটা দেখে তিনিও যেন কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেছেন। কে এমন কাজ করলো? একজন ওই অন্ধকারে ছিল, একটু আগেই দৌড়ে পালালো। ভাবলাম শান্তিতে কটা দিন থাকবো, কিন্তু এ তো দেখছি। না না ম্যাডাম, একদম ওয়ারিড হবেন না। আসলে দিন দুই হলো একটা পাগল ঘোরাঘুরি করছে, সম্ভবত তারই কাজ হবে। আচ্ছা, আপনারা ভেতরে যান, আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা ভেতরে চলে গেলাম। মনটা যেন হঠাৎ করেই তেতো হয়ে গেল। হোমস্টের খাতিরদারি আর পরিবেশ সকালের ঘটনাটা ভুলিয়ে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এই ঘটনাটা যেন সকালের সেই ভয়ঙ্কর স্মৃতিটাকেই আবারও উস্কে দিয়ে গেল। তেতো হয়ে যাওয়া মনটা নিয়ে বসে আছি, বেজে উঠল ফোনটা। দেখলাম মাহিকা ফোন করেছে। হ্যাঁ বন্টি, বলো। কি খবর আপনাদের? অনেকক্ষণ ধরে ট্রাই করছি, লাইনই পাচ্ছিলাম না। আমাদের খবর ভালোই। এই তো একটু আগে একটু গরম গরম পাথর সাজিয়ে পরিবেশন করে গেল। আমি আর কিচ্ছু বলার আগেই বিথিকা আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। আরে ভাই, ছাড়ো তো ওর কথা, জানোই তো ও কীরকম। তা তোমার রিপোর্টের কি খবর? হ্যাঁ দিদি, ভালোই, ঘন্টাখানেক আগেই ফিরলাম। আচ্ছা, আপনার ভাইয়ের খোঁজ আছে কিছু? মানে তিনি তো একটিবারও ফোন করার প্রয়োজন বোধ করেননি না? আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ, যদি আজকের মধ্যে ফোনটা না আসে না, আমিও কিন্তু সোজা ওখানে গিয়েই হাজির হব, এই বলে দিলাম। দেখবো সে লুকিয়ে লুকিয়ে কি করছে আর কেনই বা ফোন ধরছে না। বুঝলাম বোনটির আমার বেশ অভিমান হয়েছে, সেটাই স্বাভাবিক। মাহিকার অবস্থা এখন ডিম ভরা কই মাছের মতো। 7 মাস চলছে। এই মুহূর্তে তার পতিদেবতা যে তার বিশেষ খোঁজ, অধিক যত্ন নেবে, এটাই স্বাভাবিক চাহিদা। কিন্তু ইভানের কাজটাই এমন। বিথিকা বেশ গদগদ হয়ে কথা বলে চলেছে এখন। আমি আর কি করব, লেখার খাতাটা খুলে বসলাম। একটু পরেই দরজায় টোকা পড়ল। উঠে গিয়ে খুললাম দরজাটা। দেখলাম এক গাল হাসি আর 1 প্লেট গরম পকোড়া নিয়ে হাজির মালিক। গরম গরম খেয়ে দেখুন, আমি একটু পরেই চা নিয়ে আসছি। বুঝলাম এটা প্রফেশনাল অ্যাপ্রোচ, একটু আগের ঘটনার ওপর যত্নের প্রলেপ। তবে গরম গরম পকোড়া খেতে মন্দ লাগলো না। ডাক দিলাম বিথিকাকে, কিন্তু সে এখন কথায় মত্ত। বুঝলাম মহিলারা কথায় বন্দি, আর পুরুষ গরম পকোড়ায়। আরাম করে একটা গরম পকোড়া মুখে পুড়িয়ে দিলাম। রাতের খাবার সারা হয়েছে একটু আগে। বিথিকা খাবার পর একটু বাইরে ঠান্ডা হাওয়া উপভোগ করছে আলোকিত সুন্দর কাঠের বারান্দায় দাঁড়িয়ে। আমি দেওয়ালে লাগানো টিভিটা অন করলাম, মুভ করলাম খবরের চ্যানেলে। যুক্তিতক্ক অনুষ্ঠানের নাম হলেও আসলে গুঁতোগুঁতি, ধারালো কথার গুঁতোগুঁতি। সুদক্ষ অথচ ধারালো ভঙ্গিতে অ্যাঙ্কার বলে চলেছে,
আজকের বিশেষ বিশেষ খবর, শহরের নামকরা ব্যবসায়ী প্রমথ রঞ্জন মিশ্রের একমাত্র মেয়ে নিখোঁজ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, শহরের নামকরা ব্যবসায়ী প্রমথ রঞ্জন মিশ্রের একমাত্র মেয়ে নিখোঁজ। বিশেষজ্ঞদের অনুমান এটা কুখ্যাত নারী পাচারকারী পাহাড়ি ভ্রমণের দলটার কাজ, কিন্তু এখনো পর্যন্ত কোনো র্যানসাম বা কোনো ফোন কল কিছুই আসেনি। বিরোধীদের দাবি যে শহরের শাসন ব্যবস্থা কার্যত লাটে উঠেছে, কিন্তু ডিজিপি কি বলছেন শোনাবো আপনাদের। তারপর আসবো বিরোধী নেতা অমলেন্দুদার কাছে, শুনুন আপনারা। দেখুন, পুলিশ তাদের সর্বশক্তি দিয়ে খোঁজ চালাচ্ছে। সমস্ত সোর্স থেকে খবর জোগাড় করা হয়েছে, সেগুলো থেকে পজিটিভ কিছু পাওয়া যাবে বলে আশা রাখছি। শুনছি ক্রাইম ব্রাঞ্চ থেকে ইভান সেনগুপ্তকে নাকি গোপনে আনা হয়েছে। সরি, আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই। আমি খবরগুলো শুনে নড়ে চড়ে বসলাম। বুঝলাম সকালে কেন পুলিশের গাড়ি পাগলের মতো রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। মন দিয়ে খবরটা শুনছি, হঠাৎই বিথিকার ভয়ার্ত আর্তনাদটা নাড়িয়ে দিল আমাকে। বিছানা থেকে লাফিয়ে দৌড়ে গেলাম আমি। বাইরের বারান্দায় গিয়ে দেখলাম বিথিকা কনুইটা চেপে বসে আছে, মুখে যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। কি হয়েছে বিথিকা? এমন চিৎকার করে উঠলে কেন? হাতটা জ্বলে গেল মাগো। কই দেখি, হাতটা দেখি। আমি বিথিকার ডান হাতটা তুলে পরীক্ষা করলাম। কনুইয়ের নিচে ছোট দুটো লাল বিন্দু, কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ালে যেমন হয় অনেকটা তেমন। আমি একটু কৌতূহলী হয়েই বিথিকাকে জিজ্ঞেস করলাম, হাতে এই লাল দাগ দুটো কিসের? কোনো পোকা কামড়ালো নাকি? জানি না গো, আমি তো বারান্দার সামনে দাঁড়িয়ে ওই যে গাছটা, ওটার দিকে তাকিয়েছিলাম। মনে হলো কেউ পেছনে এসে দাঁড়ালো। প্রথমে ভাবলাম তুমি, কিন্তু ঘোরার আগেই ডানাতে মাগো খুব জ্বালা করছে। আচ্ছা বেশ, এখন ঘরে চলো, ঠান্ডা জল বা বরফ কিছু লাগাতে হবে। বিথিকা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। আমি তাকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। হোমস্টের মালিক এখান থেকে প্রায় 500 মিটার দূরে তার পুরনো বাড়িতে থাকে। কিচেন চাবি দেওয়া কিনা জানি না, যদিও তিনি বারবার বলে গেছেন রাত বিরেতে যে কোনো প্রয়োজনে তাকে ফোন করতে। আমি ফোন না করে আপাতত কিচেনের দিকে পা বাড়ালাম, কিন্তু বারান্দার কিছুটা গিয়েই থমকে দাঁড়িয়ে গেলাম আমি। বিথিকা যেখানে একটু আগে দাঁড়িয়েছিল সেখানে একটা কাগজের টুকরো পড়ে, কে জানে আগে থেকেই হয়তো পড়েছিল, তখন উত্তেজনায় খেয়াল করিনি। টুকরোটা তুলে নিলাম, বারান্দায় জ্বলতে থাকা আলোয় দেখলাম সেটা। আর যা দেখলাম তাতে বুকের রক্ত চলকে উঠল। কাগজ ধরা হাতটা ভয়ে কেঁপে উঠল আপনা থেকেই। সাদা কাগজে ঘন কালিতে আঁকা একটা ভ্রমরের চোখ দুটোতে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। নিচে কালো অক্ষরে লেখা কথাগুলো দুলছে আমার চোখের পর্দায়। পাহাড়ি ভ্রমরের হুলে মারাত্মক বিষ, ভীষণ সাবধান। কাগজ ধরা হাতটা আবারও একবার ভীষণ ভয়ে কেঁপে উঠল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, তারপর কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে দিলাম সামনের অন্ধকারে। বুঝলাম বিথিকার অনুমানই সত্য। সে যখন বারান্দায় দাঁড়িয়েছিল, অলক্ষ্যে এসে দাঁড়িয়েছিল পাহাড়ের ভ্রমরের দলের কেউ। আঘাত হেনেছে বিথিকাকে। সেই সন্ধ্যের পাথরটা সম্ভবত এরকমই কেউ ছুঁড়েছিল। ভয় দেখাতে চাইছে আমাদের, ইভানকে বার্তা পৌঁছতে চাইছে কিছু। ঘরের ভেতর থেকে যন্ত্রণার আর্তনাদটা কানে আসতে ঘোর ভাঙল যেন। দ্রুত পায়ে এগিয়ে গেলাম কিচেনের দিকে। কিচেনে তালা দেওয়া, সেটাই স্বাভাবিক। হোমস্টের মালিককে একবার ফোন করব ভাবলাম, কিন্তু বিবেক যেন বাধা দিল। সারাটা দিন এত খাটাখাটনি যায় ওনাদের, এই হয়তো একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এক টুকরো বরফের জন্য আবার বিব্রত করতে ইচ্ছে করলো না। ফিরে এলাম ঘরে, বোতল থেকে জল নিয়ে বিথিকার হাতে ঢাললাম। একটু আরাম বোধ হলেও পুরোপুরি যে জ্বালা যন্ত্রণাটা যায়নি তা তার মুখ দেখেই বুঝতে পারছি। বিথিকা তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? কি গো? রাজেশ পুরকাইত পাশের রুমে আছেন, দেখি ওনার কাছে বরফ টরফ কিছু পাওয়া যায় কিনা। আমি রাজেশবাবুর ঘরের বন্ধ দরজায় টোকা দিতে গিয়েও একটা চিন্তা মাথায় আসতেই থেমে গেলাম। এত কিছু ঘটে গেল, কই রাজেশবাবু তো বেরিয়ে এলেন না। কে জানে ঘুমিয়ে গেছেন হয়তো। একটু ভেবে টোকা দিলাম দরজায়। একটু অপেক্ষা করলাম, দরজা খুলল না। আবারও একবার টোকা দিলাম। রাজেশবাবু তো লোক ভালোই মনে হলো, নিশ্চয়ই বিরক্ত হবেন না।
দরজা খুললো অবশ্য একটু পরে। আমাকে দেখে কেমন যেন থতমত খেয়ে গেলেন একটু। কি ব্যাপার এত রাতে? এনি প্রবলেম? হ্যাঁ ভাই, ওই আমার স্ত্রীর হাতে কোনো পোকা বা কিছু একটা কামড়ে দিয়েছে, খুব জ্বালা করছে। যদি বরফ টরফ কিছু। আমি কাগজের টুকরোতে যে হুমকি পাহাড়ি ভ্রমর দিয়েছে সে ব্যাপারটা পুরোপুরি চেপে গেলাম। বরফ তো নেই, দাঁড়ান একটু ঠান্ডা জল এনে দিচ্ছি। আপনি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলেন। রাজেশবাবু জলের বোতলটা আনতে আনতেই বললেন, আরে না না, আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, কম্পিউটারে একটু কাজ করছিলাম, কানে হেডফোন ছিল বলে। এই নিন জল। আমি জলের বোতলটা নিয়ে চলে আসছিলাম, তখনই চোখ পড়ল কম্পিউটার স্ক্রিনে। সেখানে ভেসে আছে একটা মেয়ের মুখ। মেয়েটাকে কোথায় যেন দেখেছি, কেমন চেনা চেনা লাগছে। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, এই মেয়েটাকে চিনি মনে হচ্ছে। আমার কথায় রাজেশ পুরকাইতের মুখের বর্ণ পাল্টে গেল মুহূর্তেই। একটু কঠিন স্বরে বললেন, আপনি তাহলে এখন আসুন, আমার কাজ বাকি আছে অনেকটাই। ও হ্যাঁ হ্যাঁ বেশ, আসি। আমি বের হতেই তিনি দরজাটা দুহাত দিয়ে বন্ধ করে দিলেন। আর ঠিক তখনই আমার চোখ আটকে গেল লোকটার ডান হাতের বাজুতে। শরীরটা কেঁপে উঠল থরথর করে। প্রায় দৌড়ে ফিরে গেলাম নিজের ঘরে। বিথিকার হাতে ঢালতে লাগলাম জলটা। এই কি হলো? তোমাকে এমন তেজ লাগছে কেন গো? কিছু হয়েছে? বিথিকার ডাকে নাড়া খেলাম। চোখের পর্দায় তখনও ভাসছে একটা ভ্রমরের ছবি। আমি যে বেখেয়ালে জলটা বিথিকার হাতে না ঢেলে তার গায়ে ঢেলে ফেলেছি খেয়ালই করিনি। বিথিকা আবারও জিজ্ঞেস করলো, তুমি কি কিছুর জন্য ভয় পাচ্ছ? পাহাড়ি ভ্রমর? কি? আরে না না, কিসের ভয় পাবো? ঠান্ডা জলে একটু ভালো লাগছে। হ্যাঁ, জ্বালার অনুভূতিটা মনে হচ্ছে কমছে। বেশ, তুমি শুয়ে পড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বিথিকা শুয়ে পড়ল। আমি ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু কানের কাছে বাজতে লাগলো কাগজে লেখা কথাটা, পাহাড়ি ভ্রমরের হুলে ভয়ঙ্কর বিষ, খুব সাবধান। রাত তখন অনেক, গভীর ঘুমে ডুবেছিলাম আমি। আর তখনই ঘটল ঘটনাটা। খুট করে একটা শব্দ হলো, খুলে গেল দরজাটা। কালো পোশাক পরা একটা লোক ধীর পায়ে এগিয়ে এলো বিথিকার দিকে। হাতে তার ধারালো ছোড়া, মৃদু আলোয় চকচক করছে সেটা। লোকটার চোখ দুটো জ্বলছে নিশাচর কোনো সাপদের মতো। আমি লাফিয়ে উঠতে চেষ্টা করলাম বিছানা থেকে, কিন্তু পারলাম না। আমার পা দুটো শক্ত কিছু দিয়ে বেঁধে রেখেছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলায় ভয় এমন পাথরের মতো আটকে আছে যে গলা থেকে কোনো শব্দই বের হলো না। কালো পোশাক পরা লোকটা হিংস্র ভঙ্গিতে বিথিকার ঘুমন্ত শরীরটার দিকে এগিয়ে গেল। আমি বিথিকাকে অসহায়ভাবে ঠেলা দিতে চেষ্টা করলাম। ওহ ভগবান, আমি হাত দুটো নাড়তে পারছি না। গোটা শরীর যেন আমার অবশ হয়ে গেছে ভীষণ ভয়ে। লোকটার ছুরি ধরা হাতটা উদ্যত হলো বিথিকার শায়িত দেহটাকে লক্ষ্য করে। লোকটার বাজুতে দেখা যাচ্ছে কালো রঙের ভ্রমরের একটা উল্কি। আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে গলা ফাটিয়ে ডাক দিলাম, ইভান, ইভান পাহাড়ি ভ্রমর। কি গো, কি হয়েছে তোমার? কি হলো? ধর্মড়িয়ে উঠে বসলাম বিছানায়। উদ্ভ্রান্তের মতো ঘরের এদিক ওদিক তাকালাম। মৃদু লালচে আলোয় ভরে আছে ঘরটা। বিথিকা একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, ঘুমের ঘোরে অমন চিৎকার করলে তো কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো, বিচ্ছিরি একটা স্বপ্ন। মানে হ্যাঁ, নাও একটু জল খাও তো। 3 রাত মাথায় ক্রাইম থ্রিলার ঘুরছে তো, ঘুমের মধ্যে উল্টোপাল্টা স্বপ্ন তো দেখবেই। একটু স্বস্তি হলো যেন। আবারও শুয়ে পড়লাম। বিথিকা মনে হয় ঘুমিয়ে গেল। একটু পরে নাক দিয়ে তার ভারী শ্বাস পড়া শব্দ হচ্ছে, কিন্তু আমার যেন কিছুতেই ঘুম আসতে চাইল না। পাশের রুমে যে ছেলেটি আছে সে কি আদৌ রাজেশ পুরকাইত, নাকি এই ছদ্মনামে এখানে সে শেল্টার নিয়েছে? ওর ডান হাতের বাজুতে পাহাড়ি ভ্রমরের উল্কি কেন?
লোকটা ল্যাপটপের স্ক্রিনে যে মেয়েটার মুখ ভাসছিল সে আসলে কে? হাজারো প্রশ্ন কিলবিল কিলবিল করে নড়ে উঠল আমার বুকের ভেতর। বাইরে গড়িয়ে চলল রাত, কিন্তু আমার চোখে ঘুম এলো না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, কানে এলো একটা মৃদু শব্দ। কেউ যেন অতি সাবধানে আমার দরজার কাছে এসে দাঁড়ালো। আমার বুকটা ধক করে উঠল। চোখের পর্দায় দুলে উঠল একটা ভ্রমরের ছবি। তবে কি সে সত্যিই এসেছে? একটু আগে দেখা স্বপ্ন কি তবে সত্যি হতে চলেছে এবার? আমি ঝাড়া দিয়ে উঠলাম, সাহস জমা করলাম বুকে, ধীর পায়ে এগিয়ে গিয়ে খুললাম দরজাটা। আর ঠিক তখনই কেউ যেন ঝড়ের বেগে সামনের চত্বর দিয়ে অদৃশ্য হয়ে গেল। কি হলো? এত রাতে আবার বাইরে যাচ্ছ কেন? আমি তখনও তাকিয়ে আছি সামনের আলো ছায়ার দিকে। না, কিছু না, আসছি। কি যে হয় লোকটার! আমি দরজাটা বন্ধ করে ফিরে আসতে গেলাম, আর তখনই চোখ পড়ল কাগজের টুকরোটায়। উফ, আবারও কাগজের টুকরো, আবারও হুমকি। ভীষণ রাগে লাথি মেরে কাগজটা ফেলে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। তুলে নিলাম সেটা, খুললাম কাগজের ভাঁজ। না, কোনো ভ্রমরের ছবি নেই, নেই কোনো হুমকি। পরিবর্তে এলোমেলো একটা ছড়া। রাতের আঁধারে করছে খেলা আসল আর নকল, ছায়ার মতন সঙ্গে আছে জিভে দিন আগল। আমার বুকের ভেতর সেই সন্ধে থেকে জমতে থাকা ভয়ের পাহাড়টা যেন এক মুহূর্তে সরে গেল। বিছানায় ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম আমি। পরের দিনটা শুয়ে বসেই কেটে গেল। লাঞ্চের আগে ঘণ্টাখানেক লেখার কাজ করেছিলাম, তারপর টানা ঘুম। ঘুম থেকে উঠে এখন বসে আছি। বাইরে হোমস্টের মালিকের গলা পেলাম, বুঝলাম উনি বাজার যাবেন। আমারও বাজারে কিছু কেনাকাটার দরকার আছে, তাই দ্রুত তৈরি হয়ে নিলাম। বের হবার মুখে বিথিকা বলল, বাজারে দেখো তো কোনো ওষুধের দোকান আছে কি না, তাহলে মাথা ব্যথার কিছু একটা ওষুধ এনো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। বেশ, আনবো, তুমি আরেকটু শুয়ে থাকো। ওনার গাড়িতেই বাজারে এলাম। উনি সবজি, মশলা আর প্রয়োজনীয় জিনিস কিনতে লাগলেন। আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ওষুধের দোকানের দিকে পা বাড়ালাম। আর তখনই কেউ কানের কাছে বলল, সামনের এই গলিটার সামনে আসুন এক্ষুনি। আমি চমকে তাকালাম। কথাটা বলেই সে হনহন করে হাঁটা দিল। আমি এ চলার ভঙ্গি দারুণ চিনি। দ্রুত তাই অনুসরণ করলাম তাকে। গলিটা বেশ অন্ধকার। ইভান আরও একটু এগিয়ে থামল। আমি কিছুটা উদ্বিগ্ন স্বরে বললাম, কি হলো ভায়া? হ্যাঁ, এখানে এইভাবে ডাকলে কেন? আচ্ছা, কাল সন্ধেবেলায় ওভাবে পাথর ছোঁড়ার জন্য দুঃখিত। মানে পাথরটা তুমি ছুঁড়েছিলে? কিন্তু কেন? না ছুঁড়ে কোনো উপায় ছিল না দাদা। আপনি না হলে আমার কথা বাইরের লোকের সামনে একেবারে বেফাঁস করে দিতেন। আমি চাই না যে আমার উপস্থিতির কথা এখানে কেউ জানতে পারুক। এরা ভীষণ চতুর, অনুমান করেছে হয়তো, কিন্তু কনফার্ম নয়। কাল সন্ধ্যের ঘটনাটা অবশ্য খুব ভয় পাইয়ে দিয়েছিল। তাই জন্যই তো রাতে ছড়া পাঠিয়েছিলাম আপনাকে, কিন্তু সত্যিই দুঃখিত। তা ভায়া, সেই দুঃখ প্রকাশের জন্য এই অন্ধকার গলিতে টেনে আনলে? না দাদা, একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। আমি ওই স্বল্প আলোতেও বুঝলাম ইভানের মুখ কঠিন হচ্ছে। আমার বুকেও যেন ডুমডুম করে ডঙ্কা বাজতে শুরু করলো। কি গুরুত্বপূর্ণ কাজ ভায়া? আপনাকে দুধ বিক্রি করতে যেতে হবে। মানে দুধ? হ্যাঁ, আপনি ওই হোমস্টের মালিককে বলে দিন যে আপনার বিশেষ কাজ পড়ে গেছে, তাই ফিরতে দেরি হবে। আর বিথিকাকে কি বলবো? বলবেন আমার সাথে আছেন, তাহলেই উনি নিশ্চিন্ত হবেন। বেশ, ঠিক আছে, তাহলে আপনি কাজগুলো সেরে নিন, আমি ঠিক সময় আপনাকে ডেকে নিচ্ছি। কথাটা বলেই সে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কেন যে আমায় এই কাজে সে পাঠাতে চাইছে সেই জানে।
আমি ভীষণ এক চাপা উত্তেজনা নিয়ে আবারও বাজারের পথে পা বাড়ালাম। ইভান আমায় নতুন ধরাচুড়ো পড়িয়েছে। এখন বিথিকা আমায় দেখলেও চিনতে পারবে না। ইভান এখন নিজের হাতে একটা মোটা গোঁপ তৈরি করেছে, আমার লাস্ট ফিনিশিংয়ের সাজ হিসেবে। আমি মৃদু স্বরে বললাম, ভায়া, একখানা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন, একদম নিঃসংকোচে। আমার বোনটি যে তোমার ফোন না পেয়ে ভীষণ ছটফট করছে ভায়া। উপায় নেই দাদা, একদমই কোনো উপায় নেই। সিমটা ব্লক করা আছে। যতক্ষণ না কাজ শেষ করতে পারছি আমার কিচ্ছু করবার নেই। মেয়েটিকে আমাকে যে করেই হোক উদ্ধার করতেই হবে। আর সবথেকে বড় কথা, একটা নিরীহ ফ্যামিলি জড়িয়ে গেছে, তাদের নিরাপত্তা আমাকে সবার আগে ভাবতে হবে। যাকে নিন, রেডি, এবার যাত্রা শুরু করা যাক। আমরা বের হলাম, আবারও ধরলাম গলিপথ। গলিপথ পার হয়ে শুরু হলো বসতি। আমার সাথে একটা ভাঙা সাইকেল আর দুধের ক্যান। নকল গোঁপটা একটু অস্বস্তি দিচ্ছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে দিচ্ছে বুকের ভিতরের গুড়গুড়ানি। আমি জানি যে কাজে চলেছি সেখানে এক চুল ভুল মানে অনেকগুলো মৃত্যু। ইভান থামালো, একটা বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওই বাড়িটা, ওর ভেতরেই মেয়েটাকে আটকে রাখা হয়েছে। আপনি ওখানে যাবেন এবং দুধ দেবার নাম করে ভেতরে কতজন লোক আছে সেগুলো জেনে আসবেন, ঠিক আছে? কিন্তু বিকেলে দুধ দিতে গেলে সন্দেহ করবে না? আমি যদিও খোঁজ নিয়েই নেমেছি মাঠে, ওরা বিকেলেই দুধ নেয়, মনে হয় না সন্দেহ করবে। আর যদি কোনো কারণে ধরা পড়ে যায়? তাহলে ক্যানের ভেতর যে অস্ত্রটা আছে ওটাকে ব্যবহার করবেন। যান, আর দেরি করবেন না। বেশ, যাচ্ছি। কিন্তু তুমি পুলিশের সাহায্য নিচ্ছ না কেন? আরে নেব, ঠিক সময় নেব। আমি বুকে সাহস জমা করে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। টোকা দিলাম দরজায়। একটু পরে এক মহিলা দরজা খুলল, মুখ ভীষণ থমথমে। মাইজি, দুধ। আমি স্পষ্ট বুঝতে পারছি মহিলার থমথমে মুখেও সন্দেহের ছাপ স্পষ্ট, কিন্তু সে কোনো কথা না বলে ভিতরে চলে গেল। আমি ভিতরে উঁকি দিলাম, বুঝতে চেষ্টা করলাম ভেতরে কজন আছে। বুঝতে পারলাম না কিছু। মহিলা একটা পাত্র নিয়ে এলো দুধের জন্য। আমি দুধ দিতে গিয়ে থমকে গেলাম। বাঁধা লোক যখন দুধ দিয়ে যায় তখন একটা নির্দিষ্ট পরিমাণ দুধ দেবে, কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণটা ঠিক কত? আমি আন্দাজে 1 পোয়া দুধ দিলাম। দেখলাম মহিলা সেটুকু নিয়েই যাবার জন্য পা বাড়ালো। কিন্তু মহিলা চলে গেলে তো জানাই যাবে না ইভান যার জন্য পাঠিয়েছে। তাই ডাক দিলাম, বলছি মাইজি, 1 গ্লাস পানি হবে? খুব তেষ্টা পেয়েছে। মহিলা কোনো উত্তর না দিয়ে চলে গেল। সে যাক, আমার একটু সময় দরকার এখন। সাহস করে ঢুকলাম ঘরের ভেতরে। একবার এদিক ওদিক তাকালাম, কোণের ঘরটা বন্ধ। বুঝলাম গোলমাল ওখানেই। সাহস করে এগিয়ে গেলাম সেই দিকে। বন্ধ দরজায় কান পাতলাম, আর যা শুনলাম তাতে বুকের রক্ত ছলকে উঠল। কেউ একজন ঘরে গলায় ফোনে বলছে, এখানে মেয়েটাকে নিয়ে এভাবে বেশি দিন থাকা যাবে না বস। বের হবার কিছু উপায় বের করুন। ঘরের লোকেদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছি এখনো, কিন্তু সেটাও বেশি দিন সম্ভব নয়। বাড়ির লোক বেশি দিন ঘরে রাখতে থাকলে বাইরে না গেলে চারপাশের লোকেদের সন্দেহ বাড়বে। ঘরের ভিতরে কেউ খোঁজ নিতে এলে ঠেকিয়ে রাখা মুশকিল হবে। তাছাড়া আমার মন বলছে পুলিশের লোক যেন বাড়িটায় নজর রাখছে। কোনো অ্যাটাক হলে আমাদের দুজনের পক্ষে ঠেকিয়ে রাখা মুশকিল হবে। আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এক্ষুনি ইভানকে গিয়ে খবরটা দিতে হবে। দ্রুত ঘুরতে গেলাম, আর তখনই দেখলাম মহিলা জলের গ্লাস হাতে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে। ভেতরের চাপা উত্তেজনা আর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ থেকে আমার আপনা হতেই একটা ভয়ের আর্তনাদ বেরিয়ে এলো। আমার অসাবধানতায় মহিলার হাতে ধরা জলের গ্লাসটাও হাতে ধাক্কা লেগে আর ছিটকে পড়ল মেঝেতে। মহিলাও ভয়ার্ত এক আর্তনাদ করে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি দৌড়ে পালাবো ঠিক করলাম, কিন্তু তার আগেই খুলে গেল বন্ধ দরজাটা। কড়কড়ে গলাটা কানে এলো, এই কে রে তুই? আমি ঘুরলাম, আর যাকে দেখলাম তাকে দেখে বুকের ভিতরের হৃৎপিণ্ডটা আপনা হতেই যেন লাফিয়ে উঠল। আসার দিন রেস্টুরেন্টের ওয়াশরুমে এই লোকটাই আমাকে ভবপাড়ে পাঠাতে চেয়েছিল, কিন্তু তার আগে এই লোকটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ইভান। লোকটা হয়তো সেই ঘটনাটা বেমালুম চেপে গেছে। সত্যি বললে দলে দাম থাকবে না।
তবে এই মুহূর্তে তার হাতে ছোড়া নয়, চকচকে কালো পিস্তল, আর সেটা আমার দিকেই তাক করা। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? বল, কে তুই? জি, দুধ দিতে এসেছি। দুধ দিতে এসেছিলি তো ঘরের ভেতর ঢুকেছিস কেন? সত্যি করে বল, তুই কে? কালো পিস্তলের নল ছুঁলো আমার বুকের ছাতি। আমি জানি একটু পরেই কয়েকটা গুলি ঢুকে যাবে ভেতরে, তবু ভয় পেলাম না। আমার ভয় মানেই অনেকগুলো মৃত্যু। সাহস নিয়ে বললাম, তেষ্টা পেয়েছিল তাই। ঠিক আছে, কিন্তু তোকে তো আর যেতে দেওয়া যাবে না। তুই যে অনেক কিছু জেনে গেছিস। মা কসম, কাউকে কিছু বলবো না, আমি গরিব আদমি আছি, ছেড়ে দিন। লোকটা একটু ভাবলো কিছু, তারপর কঠিন মুখে বলল, বেশ যা, কিন্তু মনে রাখবি বাইরে মুখ খুললেই একেবারে খতম করে দেব। লোকটার পিস্তল এখন ঘরের দিকে। আমি সেদিকে কিছুটা আর চোখে তাকালাম। দেখলাম পাশাপাশি দুটো চেয়ারে দুজনকে বাঁধা রয়েছে। একজন বছর 12-13 একটা মেয়ে, আর একজন বছর 30-এর একটা লোক। লোকটা সম্ভবত এই মহিলার স্বামী, আর এভাবে বেঁধে রেখেছে বলেই মহিলার মুখে কুলুপ। আমি ঈষৎ ঘাড় নেড়ে যাবার জন্য পা বাড়ালাম। এক্ষুনি ইভানকে খবরটা দিতে হবে, উদ্ধার করতে হবে এই শয়তানের হাত থেকে। পা বাড়িয়েছি, লোকটা আবার ডাক দিল, এই শোন। আমি ঘুরলাম। তোর নাম কি? আমি আমার নাম রামলোচন। তুই থাকিস কোথায়? মানে তোর বাড়ি কোথায়? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এখানের কোন এলাকায় গয়লারা থাকে আমার জানা নেই। মানে চালাকি। এই মাগি, তুই করেছিস এসব না? লোকটা মহিলার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিল। মহিলা মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে, ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল। লোকটা চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলল ঘরের ভেতর। চল চল, তোকেও তো স্বামীর কাছে নিয়ে যাই, থাকে সাথে। সালা, যত ভাবি এসব করবো না, চুপচাপ কাজ মিটলেই চলে যাব। এ সালারা! এই নিষ্ঠুরতা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথায় যেন ধপ করে আগুন জ্বলে গেল। ছুটে গিয়ে সজোরে একটা ঘুষি মারলাম লোকটাকে। ছাড়, ছাড় ওকে, ছাড় বলছি। লোকটার নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ল। সে হয়তো ভেবেছিল মহিলাকে ঘরে আটকে রেখে এসে আমার সাথে হেস্তনেস্ত একটা করবে। আমি এমন করতে পারি তা সে ভাবতেই পারেনি। এক মুহূর্তে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু দ্রুত নিজেকে গুছিয়ে নিল সে। মহিলার চুলের মুঠি ছেড়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সালা শুয়োরের বাচ্চা! সজোরে লাথি মারলো আমার পেটে। আমি ছিটকে পড়লাম দরজার কাছে। সালা, অনেক লুকোছুপি হয়েছে। বস কি করবে জানি না, কিন্তু তার আগে তোকে নিকেশ আমি করব। লোকটা বন্দুকের শাটার টানলো। আমার কানে বাজলো ইভানের কথাটা, যদি তেমন প্রয়োজন হয় তাহলে ক্যানের ভেতর অস্ত্রটা ব্যবহার করবেন। আমি ঝড়ের বেগে উল্টে থাকা ক্যানের ভেতরে হাত ঠোকালাম। একটা ধারালো কাটারি তুলে নিলাম শক্ত মুঠোয়। লোকটা ট্রিগার টানলো। আমি ধারালো কাটারিটা চালিয়ে দিলাম লোকটার পা লক্ষ্য করে। কাটারির ফলা কেটে বসলো তার উড়ুতে, আর গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিঁধল দেওয়ালে। সঙ্গী লোকটা ছুটে বেরিয়ে এসেছে, তার হাতে উদ্যত পিস্তল। এক মুহূর্ত সে বুঝতে চাইল ব্যাপারটা। লোকটা চিৎকার করে উঠল, শুয়োরের বাচ্চাটাকে ধর, খেতে দিস না, ও বেটা পুলিশের কোচার। লোকটার নির্দেশ পেতেই ছুটে এলো আমার দিকে, আর তখনই পিছন থেকে একটা আগুনের গোলা এসে তার কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেল। লোকটার দেহটা ছিটকে পড়ল একদলা রক্ত। আমি ভয়ে চোখ বুজে ফেললাম। শুনতে পেলাম অনেকগুলো ভারী বুটের শব্দ। ঝড়ের বেগে কেউ আমাকে পেরিয়ে গেল। একটা চকচকে পিস্তল ঠেকলো চোয়ারে লোকটার ঘাড়ে। লোকটা ঘড়ঘড়ে গলায় বলল, এই কে তুই? ইভান সেনগুপ্ত, ক্রাইম ব্রাঞ্চ। গোটা ঘর ভরে গেল ধোঁয়ায়। ইভানের গলাটা শুনতে পেলাম। আপনারা দুজনকেই অ্যারেস্ট করুন, আর ঘরের ভেতর যারা বন্দী রয়েছে তাদেরকে দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করুন। আমি উঠে বসলাম, দৃষ্টি ফেললাম ভিতরে। চোয়ারে লোকটা আগুন মুখে বসে আছে তখনও। ফোনটা তার বেজে উঠল হঠাৎই। লোকটার হাতে এখন হ্যান্ডকাফ, ফোন ধরার উপায় নেই। ইভান ধরল ফোনটা, ধারালো হাসি নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ বস, বলছি চিন্তা করতে হবে না, ঠিক আছে? আপনার চারাপোনাগুলো জালে আটকা পড়ে গেছে, খুব শীঘ্রই আপনাকেও আটকাচ্ছি, বাই। ফোনটা কেটে দিয়ে সে এগিয়ে এলো আমার দিকে, আলতো হাত রাখলো কাঁধে।
উঠে পড়ুন গোয়ালা মশাই, এ ব্যবসা আপনাকে ঠিক মানাচ্ছে না, ধরাচুরোগুলো ছাড়তে হবে। আমি উঠে বসলাম। হ্যাঁ ভায়া, আর একটু দেরিতে এলে হরিবোল হয়ে যাচ্ছিলাম। অনেক হয়েছে দুধ বিক্রি, এবার আমায় স্বমহিমায় বউয়ের কাছে ফিরিয়ে দাও। কয়েকজন পুলিশ লোক দুটোকে নিয়ে চলে গেল। যে মেয়েটিকে অপহরণ করা হয়েছিল তাকে নিয়ে যাচ্ছে একজন লেডি পুলিশ। ইভান তাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, খুব সাবধানে নিয়ে যাবেন। মনে রাখবেন রাঘব বোয়াল কিন্তু এখনো বাইরে, যে কোনো সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। মহিলা অফিসার মাথা নেড়ে মেয়েটিকে নিয়ে চলে গেল। ইভান আর আমি চলে আসছিলাম, তখনই মহিলা ছুটে এলো। ইভানের দিকে হাত জোড় করে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি এসে উদ্ধার না করলে আমাদেরকে হয়তো মরতে হতো ওদের হাতে। আর পারছিলাম না। ধন্যবাদটা আমাকে নয়, আমারই দাদাটিকে দিন। উনি সাহস করে দুধ বিক্রি করতে না এলে কিছুই সম্ভব ছিল না। আর এমন দুঃসাহসিক কাজে ওনার জুরি মেলা ভার। যাকে বেশ, আমি তাহলে আসি। একটু সাবধানে থাকবেন, আর কোনো গোলমাল বুঝলে অবশ্যই থানায় খবর দেবেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা? ভ্রমর রাজবংশী। ভ্রমর নামটাই যেন আমার বুকে হাতুড়ি পেটালো। ইভান আরও দু একটা কথা বলে চলে এলো। নিচে গাড়ি অপেক্ষা করছে, পাশে একটা বাইক। ইভান নিচে নেমে ইশারা করতেই গাড়িটা ছেড়ে দিল। ইভান এগিয়ে গেল বাইকটার দিকে। আমি অজানা কোনো এক কারণে থেমে আছি। ইভান হয়তো ডাকলো আমায়, কিন্তু সেসব কানে এসে পৌঁছানোর আগেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। দাদা, দাদা, কি হলো আপনার? ইভানের ঠেলায় যেন ঘোর কাটল। কি হলো? ফেরার কোনো ইচ্ছে নেই মনে হচ্ছে আপনার। এখনো কি দুধ বিক্রি করতে চান নাকি? মনে হচ্ছে ব্যবসাটা মনে ধরেছে খুব। কি হলো আপনার? ভায়া, একটা কথা বলার ছিল। নিশ্চিন্তে বলে ফেলুন। যে মেয়েটিকে তোমরা উদ্ধার করে নিয়ে গেলে, ওই মেয়েটির ছবি আমি রাজেশ পুরকাইতের ল্যাপটপে দেখেছি। শুধু তাই নয়, লোকটার ডান হাতের বাজুতে একটা ভ্রমরের ট্যাটু ছিল। ইভানের হাসি মুখ এক মুহূর্তে ছাই রঙের হয়ে গেল। কঠিন গলায় জিজ্ঞেস করলো, কে রাজেশ পুরকাইত? আমাদের হোমস্টের পাশের রুমে রয়েছে। বিথিকাদিকে এক্ষুনি ফোন করুন, বলুন রুমের বাইরে যেন কোনো কারণেই না বের হয়, ছিটকিনি যেন শক্ত করে আটকে রাখে। কেন ভায়া? যা বলছি করুন না, এক্ষুনি ফোন করুন। আমি ফোনটা বের করে রিং করলাম। বেশ কয়েকবার রিং হলো, কিন্তু বিথিকা ফোন ধরল না। ভাই, বিথিকা ফোন ধরছে না। ইভান ফোনটা আমার হাত থেকে প্রায় ছিনিয়ে নেবার মতো নিল। তারপর আবারও রিং করলো বিথিকাকে। আমি যেন ভীষণ ভয়ে পাথর হয়ে যাচ্ছি। ইভান কিসের আশঙ্কা করছে? তবে কি চরম কোনো বিপদ হতে চলেছে? হ্যালো, হ্যাঁ বিথিকাদি, আমি ইভান বলছি। হ্যাঁ দাদা, আমার সাথেই আছে। শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনি দরজায় ছিটকিনি দিয়ে বসুন, কেউ ডাকলেও খুলবেন না, এমনকি আমাদের নাম করে বললেও আপনি দরজা খুলবেন না। আমরা এক্ষুনি আসছি, সাবধানে থাকবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো বিথিকাদি, হ্যালো। ও শিট! কি হলো ভাই? সিগন্যাল ড্রপ করছে। বিথিকাদি আমার কথা শুনতেই পাচ্ছে না। আপনি চট করে আমার বাইকটায় উঠে বসুন, এক্ষুনি আমাদের হোমস্টেতে যেতে হবে। আপনি বিথিকাদিকে আরেকবার ট্রাই করুন ফোনে। ইভান যেন ঝড়ের বেগে ছুটে গিয়ে চড়ল বাইকটাতে। আমি কোনো এক যন্ত্রচালিতের মতো গিয়ে বসলাম তার পিছনে। ইভান ঝড়ের বেগে চালিয়ে দিল বাইকটা। আমি ওই অবস্থাতেই বিথিকাকে আর একবার ট্রাই করলাম। দু একবার রিং হতে ধরল সে ফোনটা। হ্যালো বিথিকা। হ্যালো, ফোনটা কেটে যাচ্ছে বারবার, সিগন্যাল পাচ্ছি না। দাঁড়াও, আমি একটু বাইরে যাচ্ছি, দাঁড়াও। না, একদম বাইরে যাবে না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ইভান ভাইও বলছিল। কেন গো, কিছু প্রবলেম? আমরা গিয়ে তোমাকে বোঝাচ্ছি, তুমি দরজাটা আগে ছিটকিনি দাও। হ্যালো, আরে কি বলছো? কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো বিথিকা, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না। হ্যালো। আমি বিথিকার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনলাম। বিথিকার ফোনটা কেটে গেল।
ভীষণ আতঙ্কে বুক আমার থরথর করে কাঁপছে। জানি না কি হবে। ইভান একইভাবে ঝড়ের বেগে গাড়িটা চালিয়ে চলেছে, আর আমি ভীষণ ভয়ে জড়সড় হয়ে বসে আছি। রাজেশ পুরকাইত ফোনটা নিয়ে এক মুহূর্ত উদ্বিগ্ন হয়ে হাঁটা চলা করলো মেঝেতে। তারপর ফোন করলো কাউকে। হ্যালো, পাহাড়ি ভ্রমর, এনে নিউজ? হ্যাঁ হ্যালো বস, বলছি আপনার চারাপোনাগুলো তো ধরা পড়ে গেছে, তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাকেও জালে আটকাচ্ছি। বাই। রাজেশ পুরকাইত ভীষণ রাগে আছড়ে ফেললো ফোনটা। টুকরো টুকরো হয়ে গেল সেটা। রাগ যেন সে থামাতে পারল না। এতদিনের এত পরিশ্রম, এত পরিকল্পনা সব শেষ হয়ে গেছে ইভান সেনগুপ্তর জন্য। দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল, ইভান সেনগুপ্ত, ইভান সেনগুপ্ত, তোকে আমি ছাড়ব না। সাবধান করেছিলাম, শুনিসনি। তুই আমার বাড়া ভাতে ছাই দিবি? দাঁড়া, আমিও তোর দুর্বল জায়গা জানি, সেটাকেই খতম করব। রাজেশ পুরকাইত বালিশের তলা থেকে নিল পিস্তলটা। দাঁত চেপে এগিয়ে এলো বারান্দা ধরে। হোমস্টের মালিক আর তার স্ত্রী পুরকাইতের ঘরের ভেতরে জিনিস ছড়িয়ে পড়ার শব্দ শুনতে পেয়েছিল, তাই ভীষণ উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছে তারা। এনি প্রবলেম স্যার? মানে কোনো কিছু কি হয়েছে? পুরকাইতের হাতে পিস্তল দেখে কথাটা যেন গলাতেই আটকে গেল। স্যার, এসবের মানে কি? পুরকাইত তখন জ্বলছে ভীষণ ক্ষোভে। সে পিস্তলটা দিয়ে সজোরে আঘাত করলো মালিকের মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। মাথা চেপে ধরে বসে পড়ল মেঝেতে। তার স্ত্রী ভীষণ ভয় ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। পুরকাইত এক মুখ আগুন নিয়ে এগিয়ে এলো বিথিকার ঘরের দিকে। টোকা দিল দরজায়। কে? আবারও টোকা পড়ল, এবার আরো কিছুটা জোরে। বিথিকা আলতোভাবে দরজাটা খুলল। পুরকাইত আর পিস্তল দুটোই নজরে এলো তার। ইভান হয়তো এমনটাই কিছু সাবধান করছিল, কিন্তু কথাগুলো কেটে যাচ্ছিল বলে তখন বুঝতে পারেনি। বিথিকা সজোরে বন্ধ করলো দরজাটা। পুরকাইত হিংস্র ভঙ্গিতে ঠেলা দিতে লাগলো দরজায়। খোল দরজা, খোল, আজ সব শেষ হবে। বিথিকা দাঁত চেপে ধরে রইল দরজাটা, কিন্তু সে দারুণ বুঝতে পারছে বেশিক্ষণ সে এভাবে ঠেকিয়ে রাখতে পারবে না। ভারী অসহায় লাগলো তার। চোখ ফেটে জল আসতে চাইল। পুরকাইত একই রকম হিংস্র ভঙ্গিতে ঠেলে চলেছে দরজা। আর পারল না বিথিকা। প্রবল ঠেলায় হুড়মুড়িয়ে খুলে গেল দরজাটা। বিথিকা ছিটকে পড়ল মেঝেতে। ভারী বুটের আওয়াজ তুলে ঘরে ঢুকলো পুরকাইত। বন্দুকের নল এখন লক্ষ্যবিন্দু করেছে বিথিকাকে। কে আপনি? আমায় মারতে চাইছেন কেন? কারণ তোরা আমার সব শেষ করে দিয়েছিস। তোদের ওই ইভান সেনগুপ্তকে এবার উপযুক্ত আঘাত দেব। তোরা ওই শয়তানটা চর আগে, তাই তোকে নিকেশ করব। পুরকাইত হিংস্র ভঙ্গিতে এগিয়ে এলো। বিথিকা এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর এক ঝটকায় উঠে সজোরে ধাক্কা দিল লোকটাকে। লোকটা ছিটকে পড়ল মেঝেতে। বিথিকা দৌড়ে পালাতে চাইল ঘর ছেড়ে। লোকটা ঝাঁপিয়ে উঠে চেপে ধরল বিথিকার পা আর হ্যাঁচকা টানে ফেলে দিল তাকে মেঝেতে। মাগো! ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল তার। উঠতে গেল, তবে পারল না। মাথাটা ঝিমঝিম করে উঠল। তবুও সব শক্তি জড়ো করে দৌড়ে পালাতে চাইল সে, কিন্তু তার আগেই লোকটা সজোরে একটা লাথি মারল বিথিকার পেটে। ও মাগো! ভীষণ যন্ত্রণায় কুঁকড়ে গেল তার শরীরটা। চোখ ফেটে জল চলে এলো তার। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো সে, কিন্তু ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই। লোকটা এগিয়ে এসে ধরল তার চুলের মুঠিটা, করকরে গলায় বলল, চল, তোকে বেঁধে রাখবো ওই গাছে। ওই শালা ইভান সেনগুপ্তর সামনে কুপিয়ে কুপিয়ে কাটবো তোকে। দেখি শালা কেমন মজা পায়। শালা পাহাড়ি ভ্রমরের সাথে টক্কর। চল। লোকটা বিথিকার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে গেল, আর ঠিক তখনই তার ঘাড়ে ঠেকলো একটা বন্দুকের নল। হিমশীতল একটা স্পর্শ কাঁপিয়ে দিল লোকটাকে। কে তুই? মাহিকা সেনগুপ্ত,
ওয়াইফ অফ ইভান সেনগুপ্ত, ক্রাইম ব্রাঞ্চ। বিথিকা ধোঁয়া ধোঁয়া চোখে দেখল মাহিকাকে। মুখ ভীষণ কঠিন, একটা বন্দুক গড়ছে উঠল। ধোঁয়ায় ভরে গেল ঘরটা। ভয়ঙ্কর আর্তনাদ। বিথিকার শরীরটা লুটিয়ে পড়ল মেঝেতে। ইভান বাইকটা পাগলের মতো চালিয়ে চলেছে। আমি এক বুক উদ্বিগ্নতা নিয়ে বসে আছি। ওই তো দেখা যাচ্ছে হোমস্টেটা। আর একটু ইভান যেন বাইকের গতি আরো বাড়িয়ে দিল। আর একটু কাছে যেতেই গুলির আওয়াজ কানে এলো। ডুকরে উঠলাম আমি। ভাই ভাই, সব শেষ হয়ে গেল। শান্ত হন, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না আমি। ইভান বাইকটা নিয়ে চত্বরে পৌঁছতেই আমি প্রায় ঝাঁপিয়ে নামলাম বাইকটা থেকে। তারপর পাগলের মতো দৌড় দিলাম। দরজায় মাহিকাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেলাম। চোখ পড়ল মেঝেতে। রক্তে ভেসে যাচ্ছে ঘর। বিথিকা পড়ে আছে মেঝেতে। আছে আরও একটা দেহ। আমি দিক বিদিক ভুলে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম বিথিকাকে। কেঁদে উঠলাম হাউ হাউ করে। বিথিকা চোখ খুলল। আমাকে দেখেই ছিটকে সরে গেল। কে আপনি? কে মানে? হ্যাঁ, আমি তোমার স্বামী। আরে দাদা, আপনার গোঁপটা খুলুন, ওটার জন্যই দিদি আপনাকে চিনতে পারছেন না। মাহিকা ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনি যদি সঠিক সময় না আসতেন। থাক, অনেক হয়েছে। হ্যাঁ, তোমার এই ধন্যবাদ আমার জানা আছে। তোমার সাথে তো আমার বোঝাপড়া আলাদা করে লেখাই আছে, তাই না? লোকটার পায়ে গুলি লেগেছে। আপাতত আগে এই লোকটাকে ওর আসল ঠিকানায় পাঠাও, তারপরে আমি তোমার ক্লাস নিচ্ছি, কেমন? মাহিকা ইভানের চুলের মুঠি ধরল। বুঝলাম জমা অভিমান এভাবেই বের হতে চাইছে। আরে মাহিকা ম্যাডাম বাইরে চলো আগে। দাদা বলছি, আপনার গল্পে এই দৃশ্যটুকু একটু বাদ দিয়ে দেবেন, নাহলে আপনার শ্রোতাদের হিরো একেবারে। কেন ভাই? শ্রোতারাও জানুক, বউকে ফাঁকি দিলে রেহাই নেই, সে যত বড়ই অফিসার হোক না কেন। শুনছিলে আজকের গল্প হেমন্ত দত্তর লেখা ইভান সেনগুপ্ত অ্যাডভেঞ্চার, পাহাড়ি ভ্রমর। আজকের গল্প পাঠে ছিল তমাল, শুভদীপ্ত, পূজা, নীলাশিস, সুপ্রজা, দীপম, লাবণী, পার্থ, অর্ণদেব মুখার্জি এবং আমি আরজে সৃজন। আজকের গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুন্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল মিনিমালি। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।